আমি এর থেকেও হিংস্র। আমার হিংস্রতার সীমা দেখলে তোমার বাঁচার আশা মরে যাবে। নিজেকে পণ্ডিত ভেবে ভুল করো না। যে কাজে ডেকেছিলাম ফলো মি। এ কথা বলে হাঁটতে শুরু করে আদিল। নাদিয়াও পিছু নেয়। এখন খুব কৌতূহল হচ্ছে তার। কি এমন দরকার পড়লো এই রাতে আদিলকে একটা ঘরে ঢুকতে দেখে নিজেও ঢুকে পড়ল। কিন্তু সে হয়তো এরকম কিছু দেখবে চিন্তাও করেননি। বাকরুদ্ধ হয়ে চোখ বড় বড় করে বিছানায় শুয়ে থাকা মেয়েটাকে দেখে তার শুধু মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। তার ভাই আর যাই হোক এই দিক থেকে চরিত্রহীন নয়, তবে সে যে নিজের চোখে দেখেছে। মেয়েটার শরীরে থাকা শাড়িটা এলোমেলো, পেটের অনেকাংশ স্পষ্ট দৃশ্যমান। নাদিয়া এক পলক ভাইকে দেখে দু পা পিছিয়ে গেল, চিৎকার করে বলে উঠল, আমি ভুল দেখেছি, আমি ভুল। তুমি এরকম কিছুতেই করতে পারো না। শেষমেশ বাবার ট্র্যাপে পড়েই গেলে। তোমরা পুরুষ মানুষ সব চরিত্রহীন, নারী দেহ ছাড়া তোমাদের চলে না। আমি তোমাকে এত কিছুর পরও ভালোবাসতাম ভাইয়া, কিন্তু তুমি প্রমাণ করেই দিলে রক্ত কখনো বেইমানি করে না। বাবার মতোই চরিত্রহীন হলে তুমি। আই হেট ইউ ভাইয়া, আই হেট ইউ। এক নাগাড়ে ভুলভাল বকে চলেছে নাদিয়া। তার কাছে পুরো ব্যাপারটাই কল্পনার বাইরে। নাদিয়ার কথাগুলো এক কানে শুনে আরেক কান দিয়ে বের করে দিল আদিল। তাকে দেখে তো তাই মনে হলো। নাদিয়া যখন থেমে গেল তখন ভাবলেশীন কণ্ঠে বলল, আদিল, ভাষণ শেষ তোমার? এখন আমি কিছু বলি? নাদিয়া প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। আদিল তার দিকে না তাকিয়েই বলল, এই মেয়ের জ্ঞান ফিরলে জেরা করবে, অল ডিটেলস আমার চাই, ওকে? তারপর হনহন করে বেরিয়ে গেল ঘর থেকে। নাদিয়া অবাক হয়ে তাকিয়েই রইল। মানে সে যা ভাবছে তা নয়। হাঁ করে শ্বাস ফেলল নাদিয়া। বুকের উপর থেকে যেন হাজার মন বোঝা নেমে গেল। সত্যি এটাই যে মানুষটাকে এত কিছুর পরেও ভালোবাসে সে। হয়তো ছোটবেলা হাত ধরে হাঁটতে শিখেছিল বলেই এমন মায়া। বিছানায় বসে মেয়েটির এলোমেলো শাড়ি ঠিক করে দিল নাদিয়া। তারপর মেয়েটির দিকে তাকিয়ে হিসাব কষতে লাগলো। আনুমানিক 14 থেকে 15 বছর হবে এই মেয়ের। এই ছোট মেয়েকে বউদের মতো শাড়ি পরে দেখে নাদিয়ার মনে হলো এখানে রহস্য আছে। এখন যে যুগ, গ্রামে মেয়েরাও শহরে আধুনিকতায় সঞ্চিত। মেয়েটা হালকা নড়েচড়ে উঠতেই নাদিয়া নিজের ভাবনা থেকে বের হলো। মুখটা যথাসম্ভব গম্ভীর করে রাখলো। মেয়েটা যখন পুরোপুরি নিজে খেয়ালে আসলো কেমন যেন আঁতকে উঠলো। তড়িঘড়ি করে উঠে বসেই ঝরঝর করে কেঁদে ওঠে। নাদিয়া একটুও বিচলিত হলো না। সবটাই নিবিড় চোখে পর্যবেক্ষণ করে হাত বাড়িয়ে দিল। মেয়েটার হাতে হাত রেখে বলল, রিল্যাক্স, তোমার কিছু হয়নি, শান্ত হও, তুমি সেফ আছো। মেয়েটা অদ্ভুত দৃষ্টিতে নাদিয়ার দিকে তাকালো। আস্তে আস্তে শান্ত হলো। নাদিয়া আরো কিছুক্ষণ সময় দিল মেয়েটাকে। তারপর বলল, আসমানি বলল, আমার নাম আসমানি, হেই অনেক দূরে গ্রামে থাকি। সৎ মাই বিয়া দিছে একটা বুড়ার লগে। বুড়িরা খালি মারে, বেইচা দিতে চাইছিল আমারে। বাপে কইল, পালাইয়া যা আসমানি, তোর জীবনটা আমি শেষ কইরা দিছি, এইবার নিজের মতন চইলে যা। রাতের কইরা বাড়ি থেইয়া বাইয়া কইরা টেনেনে তুলিয়া দিল। সকাল হইতেই দেখি আমি আপনাগো শহরে আইসা পড়েছি। বাপে কয়টা টাহা দিছিল, ট্রেনে থাকা কালা কাপড় পরা বেড়ায় নিয়া নিল। দিবাই চাই নাই, কইল ট্রেন থাইকা নামাইয়া দিব। ট্রেন থামতেই ওই বেডা আমারে নামাইয়া দিল। কইখানে যাবো কিছুই তো জানি না। কয় বেডির পিছে নিছিলাম, দেখি তাগর বাড়ি চইলা গেল। সন্ধ্যা হয়ে গেছে, এইটা দোহানে বইসা আছিলাম, দোহানটাও বন্ধ কইরা দিল। তারপর দেখি এক বেটা যাইতেছে, আমি পিছে নিছি, বেটায় রাইখা গেছে। তারপর তো আমি কিছু জানি না, আমারে কি বেচা দিছে। এক নাগারে কথাগুলো বলে থামলো আসমানি। চোখ মুখ কুচকে কথাগুলো শ্রবণ করছে নাদিয়া। এসব আবার কেমন ভাষা? যদিও পুরোটা সে বুঝেছে, অবিশ্বাস করারও কারণ নেই। মেয়ের ভাষা, কথা বলার ভঙ্গিমা সবটাই অজপাড়া গায়ের মতো। তবে নাদিয়া বুঝলো মেয়েটা ভীষণ বোকা আর বাচাল, না হলে এত প্রশ্ন কে একসঙ্গে করে। তার কথা বলার স্বাদ জাগলো না আর। মেয়েটাকে রেখেই বাইরে চলে গেল। আসমানি কিছুক্ষণ চুপ করে বসে থেকে ঘরটা নজরে দিল। চোখ যেন ধাঁধিয়ে গেল। এত সুন্দর ঘর, লাফ দিয়ে বিছানা থেকে নেমে পড়লো সে। এক একটা আসবাবপত্র হাত দিয়ে এমনভাবে ছুঁয়ে দিল জীবনেও এসব দেখেনি। সুন্দর কারুকাজ করা শো পিস দেখে টপাটপ চুমু খেয়ে ফেলেছে সে। কোথায় আছে, কার কাছে আছে, এসব যেন তার মাথাতেই নেই। সে সুন্দরের মোহে পড়ে নিজের অতিথি ভুলে গেছে। তার সেই বুড়ো স্বামী জানলে সে কি করবে সেটাও তার মাথায় নেই। দরজার আড়ালে দাঁড়িয়ে সবটাই পরখ করেছিল নাদিয়া। হুটহাট যে কাউকে তো তাদের সাথে যুক্ত করতে পারে না। তারা যে একটা খেলার বৃত্তে অবস্থান করেছে, এখানে প্রত্যেকটা চরিত্র তাদের প্রতিপক্ষ। মেয়েটাকে দেখে সেরকম মনে হচ্ছে না। দরজার আড়াল থেকে ধরে আদিলের ঘরে নক করলো সে। সাথে সাথে দরজা খুলে গেল। ঘরে ঢুকতে পারলো না নাদিয়া। দরজা বন্ধ করে আদিলই বাইরে আসলো। আদিল বলল, মেয়েটাকে চলে যেতে বলো। একটুও চমকালো না নাদিয়া। সে এরকম কথাই আশা করেছিল। নির্দয়, নিষ্ঠুর, বিবেকহীন মানুষ দ্বারা এসবই সম্ভব। বিবেক থাকলে কি এত রাতে একটা মেয়েকে কেউ বের করে দেয়? তারপর মেয়েটি কিছুই চেনে না। নাদিয়াও সময় নিয়ে ভেবে বলল, আমি ওকে আমার সাথে নিয়ে যাচ্ছি। আদিল বলল, কেন? অচেনা একজনকে আহমেদ বাড়িতে নেওয়ার মানেই হয় না মেয়ের ভবিষ্যৎ দেখার দায়িত্ব আমাদের নয়। নাদিয়া বলল, তাহলে বাড়ি পর্যন্ত এনেছো কেন? আদিল বলল, আমার জানা দরকার ছিল মেয়েটার উদ্দেশ্য। তোমাকে সেসব বলতে বাধ্য নয়, মেয়েটিকে নিয়ে বিদায় হও।
এখানেও উদ্দেশ্য। নাদিয়ার বিশ্রী ভাষা কয়েকটা গালি দিতে ইচ্ছে করলো। রাগটাকে দমিয়ে রেখে মেয়েটির কাছে চলে গেল সে। আদিল মাহমুদের অবাধ্য হয়েই সে মেয়েটিকে নিজের সাথে নিয়ে যাবে। আসমানি তখনও পুরো ঘর দৌড়াদৌড়ি করছিল। নাদিয়া গিয়েই বলল, আমার সাথে চলো। আসমানি বিনা বাক্যে নাদিয়ার পিছু নিল। যাওয়ার সময় এক পলক আদিলের দিকে তাকালেও তেমন পাত্তা দিল না। তার চোখ মুখে আগের ন্যায় বিষাদ নেই, বরং ঝলমলে হাসি বিরাজ করছে। সেটা যাই হোক অদ্ভুত কিন্তু স্বচ্ছ। রান্নাঘরে মেঝেতে বসে পানিতে বিস্কুট ভিজিয়ে খাচ্ছিল আসমানি। সকাল সকাল খাওয়ার অভ্যেস তার। নতুন পরিবেশ তো কি হয়েছে, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খুঁজে খুঁজে রান্নাঘরে চলে এসেছে। যদিও নাদিয়ার ঘরে টুকা দিয়েছিল, রেসপন্স পায়নি, তাই আর তাকে না ডেকেই বিস্কুট বের করে খাচ্ছে। আগে পেট শান্তি করা যাক। ভোরেই ঘুম থেকে উঠেছে মিসেস নুরি। রাতে ঘুম হয়নি, ঘুমানোর মতো করে পড়েছিল বিছানায়। চা খাওয়া তীব্র স্বাদ জাগতেই কাজের মেয়েটাকে বলতে এসেছিল, তবে রান্নাঘরে এসে অচেনা মেয়েটাকে দেখে নিজেও খানিকটা ভয় পেয়ে যায়। চেঁচিয়ে বলে উঠল, এই মেয়ে, কে তুমি? এ বাড়িতে ঢুকলে কি করে? গার্ড গার্ড সবগুলো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। একটাকেও চাকরিতে রাখবো না। অচেনা যে কেউ বাড়িতে ঢুকে পড়ছে, বিপদ কি বলে কয়ে আসবে নাকি? আকস্মিক চিৎকারে ভয় পেয়ে যায় আসমানি। হাতে থাকা বিস্কুটের ভেজা অংশটা পানিতে পড়ে যায়। হুট করে রাগ হয় তার। মানুষ না খেতে পেয়ে মারা যায়, অথচ এই মহিলার জন্য তার পছন্দের বিস্কুটটা পানিতে সাঁতার কাটছে। উঠে দাঁড়ালো সে, চট করে বলে বসলো, এই এই আপনি কেডা? অচেনা মানে? আমারে চেনেন? আসমানি আমার নাম। মিসেস নুরি কিছুক্ষণ আসমানির দিকে তাকিয়ে রেগে চিৎকার করে উঠল, চুপ কর বেয়াদব মেয়ে। এই মেয়ে, তোর সাহস কি করে হয় আমি কে জিজ্ঞাসা করার? কে নিয়ে এসেছে তোকে? নিজের বাড়িতে এসে অচেনা কেউ মিসেস নুরিকে চিনতে পারেনি, এটা যেন কোনোভাবেই মানতে পারছে না সে। আহমেদ বাড়ি মালিকানা তার হাতে, আর এই মেয়ে তাকে বলছে সে কে? স্ত্রী চেঁচামেচি শুনে অনল মাহমুদ ঘুম থেকে উঠেছে। তড়িঘড়ি করে নিচে নামতেই ভ্রু কুচকে আসে তার। মিসেস নুরি স্বামীকে দেখে আহ্লাদ করে বলল, অনল তুমি এসেছো? দেখো এই অচেনা মেয়েটা বাড়িতে ঢুকে আমাকেই জিজ্ঞাসা করছে আমি কে। আসমানি ঘুরে দাঁড়ালো। খালি গায়ে হাঁটু সমান প্যান্ট পরিহিত পুরুষ মানুষ দেখেই জিভে সে কামড় বসালো সে। কি যেন মনে হতেই শাড়ির আঁচল টেনে মুখ ঢেকে ফেললো। ব্যাপারটা দেখে মিসেস নুরি কেমন শান্ত হলেন। স্বামীর দিকে তাকিয়ে দেখলেন দৃষ্টি মেয়েটার দিকে। ঠিক মেয়েটার দিকে নয়, তাড়াহুড়ো করে আঁচল টানার ফলে ফর্সা পেট একাংশ বের হয়ে আছে, সেটাই চোখ বড় বড় করে দেখছেন অনল মাহমুদ। চোখ মুখে কেমন একটা ভাব, তবে মিসেস নুরি স্বামীর চাহনি ধরতে পারল না, কিনা বোঝা গেল না। শান্ত স্বরে বলল, কি দেখছো? গার্ড ডাকো। এই মেয়ে নিশ্চিত কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে, আমাদের ক্ষতি করে দেবে। নাদিয়া বলল, ও আমার পরিচিত। তোমার বোকা মাথায় ঢুকেনি আহমেদ বাড়িতে যে কেউ প্রবেশ করতে পারে না? ঢুকবে কি করে? সারাক্ষণ তো অনল অনল করেই যায়, অসহ্য। মিসেস নুরির কথা শেষ হতেই পেছন থেকে উক্ত কথাটি বলে উঠল নাদিয়া। দেরি করে ঘুমানোর ফলে চোখ ফুলে আছে তার। চেঁচামেচি শুনেই বুঝতে পেরেছিল আসমানিকে নিয়ে কিছু হয়েছে। ড্রয়িং রুমে এসেই মায়ের এমন আধিক্যতা দেখে শরীর যেন জ্বলে উঠেছে। মিসেস নুরি মেয়ের কথায় কিছুই মনে করেননি, তবে অনল মাহমুদ বিতৃষ্ণা কণ্ঠে বললেন, মা হয় তোমার, ঠিকভাবে কথা বলো, ম্যানার শেখনি? নাদিয়া বলল, হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে থাকা লোকের কাছ থেকে নিশ্চয়ই নাদিয়া ম্যানার শিখতে হবে না। বউ নিয়ে উপরে যান, আপনাদের কোয়ালিটি টাইমের অর্ধেক তো এখানেই চলে গেল। মেয়ের খোঁচা দুজনেই বুঝতে পারল, তবে আমলের নিল না। অনল মাহমুদ উল্টো প্রশ্ন করল, কার অনুমতি নিয়ে বাড়িতে এনেছো? নাদিয়া বলল, প্রয়োজন মনে করিনি অনুমতি নেওয়ার। নাদিয়ার ভাবলেশীন উক্তি রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিল অনল মাহমুদ। চেঁচিয়ে বলল, আমার বাড়িতে এনেছো, অনুমতি তো নিতেই হবে। সাহস এত বেড়েছে কেন? নাদিয়া বলল, ভুল। এ বাড়ির একাংশ মালিকানা আমার হাতে, তাই আমি যে কাউকেই এ বাড়িতে আনতে পারি, রেখে দিতে পারি। আপাতত আপনাকে বলার কোনো প্রয়োজন পড়বে না। আমার অ্যাকাউন্টে যতগুলো টাকা আছে ব্যাংকে ফেলে রাখলেও মাসপ্রতি অভাবে পড়তে হবে না। তাই নিজের টাকার গরমে আমাকে দেখাবেন না, আমাকে আমার মতো থাকতে দিন, আপনাদের জন্যই ভালো। আসমানি হাত ধরে নাদিয়া নিজের ঘরের দিকে হাঁটা ধরল। আসমানি মুখে হাসি, পেছনে ঘুরে মিসেস নুরিকে মুখ বাঁকালো। তা দেখে তেলে বেগুনে জ্বলে উঠল মিসেস নুরি। হয়তো মনে মনে পণ করলেন, এই মেয়েকে একা পেলে ছাড়বেন না। নাদিয়া যাওয়ার দিকে তাকিয়ে অনল মাহমুদ হনহন করে উপরের দিকে চলে গেলেন। বিড়বিড় করে গালি দিতেও ভুললেন না। সেটা নাদিয়া নাকি আসমানি নাকি অন্য কাউকে সে ছাড়া কেউ বুঝতে পারল না। নিজের ঘরে যেতেই টের পেলেন তার ফোন বাজছে। জলদি করে উঠালেন, তবে ফোনের উপরে জলজল করা নামটি হয়তো তিনি আশা করেননি। চমকে গেছেন। সেই সাথে একটু আগে রাগের মিশ্রণে যেন আরও কিছু রাগযুক্ত হলো। রিসিভ করলো না, কেটে দিলেন। অস্থির চিত্তে পায়চারি করতে করতে ফোন লাগালেন আদিলের নম্বরে। সাথে সাথেই রিসিভ হলো। তিনি প্রচণ্ড রেগে বলে উঠলেন, দ্বিতীয়বারের মতো তুমি ফেল করলে আদি, আবারও আমাকে হারিয়ে দিলে। মৃত মানুষ নিশ্চয়ই আমাকে ফোন দিতে পারবে না। আদিল চুপ করে থাকে, তার বলারই বা কি আছে। সত্যিই সে অসফল। দুদিন দুটো মেয়ের জন্য তার কাছে অসফল হয়েছে সে। আদিলের চুপ থাকা দেখে অনল মাহমুদ জোরে শ্বাস নিলেন। গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, লাঞ্চ টাইমের আগে খবর শুনতে চাই। আশা করছি এইবার নিরাশ হতে হবে না। এবারও নিরাশ হলে তোমার উপর ভরসাই শেষ হয়ে যাবে আদি। আমি হেরে যাব, নিজের কাছেই ছোট হয়ে যাব আমি। শেষের কথাগুলো কেমন করুণ শোনালো। আদিল বার কয়েক চোখের পলক ফেললো। শান্ত স্বরে বলল,
আমি আপনাকে কষ্ট দিতে চাইনি আব্বু, আমার ভুলের জন্যই এমন হয়েছে। আজ আর ভুল হবে না, আমি নিজের হাতে ওর গলা কাটবো। অনল মাহমুদ স্বস্তিতে বিছানায় বসলো, প্রসন্ন কণ্ঠে বললেন, নিজের খেয়াল রেখো আব্বু, ওরা কিন্তু ভালো না। বাবা তোমাকে খুব ভালোবাসে জানো তো। তোমার কিছু হলে এত কিছুতে আমার সংগ্রামের কোনো মূল্যই থাকবে না। আহমেদ বংশের যোগ্য উত্তরসূরি, পরবর্তী প্রজন্মের মাথা তো তুমি। আদি, তোমার জন্যই এত কিছু, খেয়াল রেখো নিজের। ফোন কেটে দিল অনল মাহমুদ। আদিলের মুখে হাসি, বাবার সাথে কথা বলেই প্রশান্তি বয়ে যায় মনে। নিজেকে তো সে ভালোবাসে না, শুধুমাত্র এই মানুষটাকে ভালোবাসে সে। তাকে দুইবার কষ্ট দিল, বাবাকে কষ্ট দিতে চায়নি। সেদিন থেকে আফরা নামক মেয়েটা তার জীবনে এসেছে, সেদিন থেকে সব কিছু এলোমেলো হয়ে গেছে। আর এলোমেলো করার সুযোগ সে এই মেয়েটাকে দেবে না। চ্যাপ্টার ক্লোজ করে দেবে, তার আগে হাতের কাজ শেষ করে নিক। ধীর গতিতে হাঁটছে আদিল। সময়টা 10:45। তার বেশ তাড়া, তবে দ্রুত হাঁটছে না সে। কারণটা, এক্সারসাইজ করতে গিয়ে পায়ে আজ চোট পেয়েছে। হঠাৎ করে কেন অন্যমনস্ক হয়ে গিয়েছিল সে জানে না, তবে হুট করে মনে হচ্ছিল তার জীবনে বেশ পরিবর্তন আসতে চলেছে। কেমন পরিবর্তন তাও বুঝতে পারছে না। কয়েক বছর অভিজ্ঞতায় ধারণা করতে পারছিল তার অগোচরে তারই পিঠে কেউ ঝুড়ি বসানোর জন্য উৎ পেতে আছে। রহস্য রহস্য গন্ধ তো চারদিকে। তার সময় যেতেই জোরালো হচ্ছে। চেনা পরিচিত বোনটাও কেমন বদলে যাচ্ছে, মুখে মুখে তর্ক করা শিখেছে। এখন দেখার পালা তর্ক করার মুখটা কতদিন থাকে। বাঁকা হাসলো আদিল, মাছকে ঢাকা হাসিটা সবার অগোচরেই মিলিয়ে গেল। ঘড়িতে চোখ বুলিয়ে দেখলো তার শিকার আধা ঘন্টা পরই তার হাতে চলে আসবে। রিল্যাক্স মুডে হাঁটতে থাকে। তবে নিয়তি হয়তো অন্য কিছু ঠিক করে রেখেছিল। না হয় কেউ নিজে থেকে নিজের নিয়তি পাল্টাক্রমে অদল বদল করেছিল। এমন না হলে আদিলের রিল্যাক্স মুডের 12টা বাজিয়ে আফরা কেন হাজির হবে? আশপাশ থেকে আদিল আফরার দিকে দৃষ্টি ঘোরায়, হাঁপাচ্ছে। হয়তো দৌড়ে এসেছে। মেয়েটাকে আজ কেমন খুশি খুশি লাগছে। গম্ভীর কণ্ঠে বলল, আসলেই কি জানেন, বাঙালিকে বসতে বলে খাওয়ার আবদার রাখবেই, আবার খেতে দিলে শোয়ার আবদার করবে। আপনার সাথে ঠিক এমনটাই হচ্ছে। আপনাকে ছাড় দিয়েছি বলেই হয়তো আপনি এত সাহস বেড়েছেন। পরবর্তীতে আপনাকে কিন্তু ছাড় দেয়া হবে না। আপনার সেই প্রসঙ্গে গেলই না, বরং মিষ্টি হেসে নিজের হাতে থাকা টিফিন বক্স দেখিয়ে বলল, আপনার জন্য সেই ভোরে উঠে রান্না বসেছি। বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখি আপনি বের হয়ে অনেকটা পথে চলে এসেছেন। দৌড়ে এসে শেষ পর্যন্ত ধরতে পেরেছি। আপনি আমার কষ্টটা বৃথা করে দেবেন না। আদিল বলল, আপনার কাছে আমারই কোনো মূল্য নেই, সেখানে আপনার কষ্টের মূল্য থাকবে আশা করলেন কি করে? হাউ ফানি। আফরা মুখ বেজার করে নিল। এক পলক টিফিনের দিকে তাকিয়ে বলল, আফরা বলল, আপনি কেন বুঝতে পারছেন না? আপনাকে আমার পছন্দ হয়েছে। আদিল বলল, আমি অনেক কিছুই বুঝতে পারছি। পছন্দ হয়েছে তা, যখন ভালোবাসিতে রূপ নিবে তখন না হয় যোগাযোগ করবেন। তবে শেষ পর্যন্ত আপনি বেঁচে থাকবেন তো? মনে মনে হাসলো আফরা। পছন্দ হয়েছে বলাটা কত সহজ, অথচ ভালোবাসি বলাটা, এ জীবনে মনে হয় না কোনো পুরুষকে সে এই শব্দটা বলতে পারবে। তবে আদিলকে যে মানাতেই হবে। আদিলের দিকে তাকাতেই আফরার দৃষ্টি তীক্ষ্ণ হলো। বারবার ঘড়ি দেখছে কেন? আবার চোখ ঘুরিয়ে পাশের বিল্ডিং এর দিকেও তাকাচ্ছে বা কেন? আফরার আর বুঝতে বাকি রইল না আদিল কাজে এসেছে। সিক্রেট কাজ। ঠোঁটের ভাঁজে হাসি ঝুলিয়ে আফরা বলল, আপনি না খেলে আমি আপনার পিছু ছাড়ছি না আজ। আদিল রক্তিম চোখে আফরার দিকে তাকালো। আফরার উদ্দেশ্যটা না জানা পর্যন্ত কেন জানি মেয়েটার ক্ষতি করতে সাই দিচ্ছে না মন। গম্ভীর কণ্ঠে বলে উঠল, আদিল, আমার রাজ্যে একমাত্র রাজা আমি, সিংহাসনে একমাত্র অধিকারী আমি। আমার রাজ্যে প্রবেশ করার সাধ্য দেখিও না মেয়ে। পুড়ে যাবে, ক্ষয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। শব্দ করে হেসে উঠল আফরা। জোর করে আদিলের হাতের ভাঁজে টিফিন বক্সটা ধরিয়ে দিল। অবাক করার ব্যাপার হচ্ছে, একটু দুজনের হাত স্পর্শ করলো না। টিফিন বক্সটা আদিলে আঁকড়ে ধরতেই আফরা বলল, রাজা ছাড়া যেমন রাজ্য হয় না, প্রজা ছাড়া তেমন রাজা হয় না। আর এই রাজা মূল্যহীন হয়ে পড়ে রানী ছাড়া। প্রজা যে রাজার মাথার মুকুট দেখে না। আফরা আরও কিছু বলতে যাচ্ছিল, তবে বলা হয়ে ওঠে না। একটু আগেও সে টিফিন বক্সটা আদিলের হাতে ভাজেছিল, সেটা এখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আর আদিল, সে তো এক দৌড়েই হাওয়া হয়ে গেছে। কোথায় গেল? এত তাড়াতাড়ি কিভাবে গেল আফরা বুঝেল না। রেগে টিফিন বক্সটা তুলে ভিড় করে কি যেন বলল। নিজেও আর দাঁড়ালো না, উল্টে ঘুরে হাঁটা ধরল। ভার্সিটি মিস করে এসে তার কোনো লাভই হলো না, বরং সময়টাই অবহেলায় চলে গেল। মিহি বলল, আম্মু, বাবা এখনো আসছে না কেন? মেয়ের প্রশ্নে বিরক্ত হলো মনিরা। সেই কখন থেকে বাবা বাবা করে মাথা খাচ্ছে। মেয়ে কি বুঝতে পারছে না তার রাগ লাগছে? চোখ রাঙিয়ে মেয়ের দিকে তাকালো সে। মিহি নিভে গেল। বাবাকে সে প্রচণ্ড ভালোবাসে। চিন্তা হওয়াটা স্বাভাবিক। রাতে বাড়ি ফেরেনি। সকাল পেরিয়ে দুপুর হতে চলল, এখনো বাবার খোঁজ জানে না। চিন্তিত মুখ নিয়ে সোফায় বসলো মিহি। মেয়েটার বয়সই বা কত? 8 বছরের মেয়েটা যে এমন পরিবেশে বেঁচে আছে তাই অনেক। আরও আধা ঘন্টা চলে গেল। মিহি ছলছল চোখ নিয়ে রান্নাঘরে উকি দিতেই মনিরা গম্ভীর কণ্ঠে বলে উঠল, আরেকবার একই প্রশ্ন তোমার মুখ থেকে বের হলে আমার থেকে খারাপ কেউ হবে না। চুপচাপ পড়ার টেবিলে বসো, তোমার ম্যাম চলে আসবে। ভয়ে ঢোক গিলল মিহি। আর এক মুহূর্ত দাঁড়ানোর সাহস পেল না।
দৌড়ে নিজের ঘরে গিয়েই ঝরঝর করে কেঁদে দিল। সকাল থেকে মায়ের এমন অবহেলা পেয়ে আসছে সে, তার উপর বাবাও নেই। মেয়ে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল মনিরা। তারই বা কি করার আছে, কে জানে কোথায় পড়ে আছে। আবার রান্নায় মনোযোগ দিল। শাশুড়িকে একটু পরেই খেতে দিতে হবে, ঔষধ আছে, সময় মতো না খাওয়ালে আবার সমস্যা। চরিত্রহীন শ্বশুরও নিজের ঘরে বসে কি করছে কে জানে। মনিরার তো সামনে গেলে গা গুলিয়ে আসে। ব্যস্ত হাতে রান্না শেষ করতেই কলিং বেলের শব্দ ভেসে আসে। মুখে হাসি ফুটিয়ে দরজা খুলে দেয় মনিরা। আপরা এসেছে। মিষ্টি হেসে মনিরা বলল,